মন্ডলী, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ, আর আমি অরুণাভ প্রধান। আমাদের আজকের একটা স্পেশাল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে পার্মানেন্ট এক্সক্লুশন, যেটা হেলথ ইন্স্যুরেন্সে থাকে। এ ব্যাপারে আমরা তো আলোচনা করে নেব। তার জন্য আমাদের উপস্থিত রয়েছে ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাস। আমি তাকে ওয়েলকাম করছি। আর আপনাদের একটা ছোট্ট কাজ, সেটা বারবারের মতো আবারও বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে ভুলবেন না। আমরা তাহলে আরো উৎসাহিত হয়ে নতুন নতুন আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাহলে আলোচনা শুরু করে দিই। শুভ্র, এই পার্মানেন্ট এক্সক্লুশন জিনিসটা কি এবং কি কি এর ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলো। একদম একদম অ্যাকচুয়ালি যেটা বিষয় নিয়ে আমরা অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন টিম নিউ লাইফ, আমরা আগে অলরেডি আমাদের যে ওয়েটিং পিরিয়ড, স্পেসিফিক ওয়েটিং, যে তার একটা ভিডিও আমরা অলরেডি দিয়েছিলাম, যেটা আমাদের থাকে, যেটা ইনিশিয়ালি 30 ডেজ ওয়েটিং, আর যেটা ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড তার সাথে স্পেসিফিক ওয়েটিং, যেটা আমাদের অলরেডি ভিডিও আমরা পাবলিশ করেছিলাম। এরপরে যে পার্টটা থাকে সেটা খুব ইম্পর্টেন্ট, যেটার জন্য এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে পার্মানেন্ট এক্সক্লুশন, যেটা হেলথ ইন্স্যুরেন্সেতে কি কি। কারণ অনেকেই আমরা যারা দেখছেন এই ভিডিওটা, মানে আপনারা যদি অবগত না হন এটা পাওয়া যাবে এটা পাওয়া যাবে না, পরে অনেক সময় কি হয়, কনফ্লিক্ট হয়। অ্যাজ পার আইআরডি গাইডলাইন, আমরা অ্যাজ পার এবং আপনারা এই ডেসক্রিপশনেতে আমরা তার লিংকও শেয়ার করে দেবো, আপনারা পুরো সার্কুলারটা পেয়ে যাবেন। 2019 সেপ্টেম্বরে আইআরডি যে পাবলিশড আমাদের যে ছিল, এক্সক্লুশন লিস্ট ছিল, সেই অনুযায়ী আমাদের কি কি আছে আমরা জাস্ট একটু অ্যাজ এ নোট আমরা বলে দিচ্ছি, এখানে একটা ব্রিফ করে দিচ্ছি। আরো ডিটেইলে আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। তো যেটা বেসিক্যালি আমাদের পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে পড়ে, আদার দ্যান স্পেসিফিক বা ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড 30 দিন আর 2 বছর, আমরা এখানে পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে যেটা সবার আগে দেখে নিই, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন এবং এভলিউশন। আমাদের যদি কোনো অ্যাডমিশন, ইনভেস্টিগেশন এবং এভলিউশন পারপাসে হয়, সেটা কিন্তু আমাদের পার্মানেন্ট এক্সক্লুশন। কারণ যদি কোনো মনে করেন যে আমি টেস্ট করার জন্য জাস্ট একটা ডায়াগনোসিস পারপাসে ভর্তি হবো এবং সেখানে আমি সেটা টেস্ট করে আবার আমি ডিসচার্জ নিয়ে চলে যাব, সেটা কিন্তু আমাদের যেকোনো মেডিক্লেমের আওতায় আসে না। এটা একদম আমাদের পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে পড়ে। এটা এক নম্বর। সেকেন্ড হচ্ছে আমাদের এটাকে বলে রেস্ট কিওর। রেস্ট কিওর মানে হচ্ছে ঠিক ওই ধরনের কথা, যে আমি ওখানে, এটা তো অ্যাকচুয়ালি হোটেল নয়, এটা একটা চিকিৎসা। ওখানে ক্ষেত্রে প্রেসক্রাইব ডক্টরের অ্যাডভাইস এবং তার সাথে ট্রিটমেন্ট গাইডলাইন অনুযায়ী যদি কেউ ভর্তি হয়, সেখানে ক্ষেত্রেই কিন্তু আমাদের এটা মেডিক্লেমের আওতায় আসবে। আদার দেন শুধু জাস্ট ইচ্ছা হলাম আমি গিয়ে ভর্তি হয়ে গেলাম এবং সেখান থেকে আমি ট্রিটমেন্ট করলাম, সেটা কিন্তু আমাদের মেডিক্লেমের কভারেজের আওতায় আসবে না। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমাদের চেঞ্জ অফ জেন্ডার, আমাদের জেন্ডার পরিবর্তন। আমাদের অনেকে এখন খুব এটা নাম আমরা শুনি যে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে পরিবর্তনের জন্য যেগুলো হয়, তো সেগুলোর ক্ষেত্রে আমাদের এইটা কিন্তু আমাদের মেডিক্লেমের পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে পড়ে। এটা কিন্তু আমাদের পাওয়া যায় না। ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ওবিসিটি রিলেটেড। ওবিসিটি রিলেটেড এর মধ্যে যেটা আছে, এখন স্পেসিফিক কিছু কিছু পলিসির ক্ষেত্রে আমাদের ওবিসিটির জন্য যে আছে সেটা কভার করে, সাবজেক্ট টু সার্টেন কন্ডিশন। কিন্তু অ্যাজ পার আমাদের যে পার্মানেন্ট এক্সক্লুশন লিস্টে কিন্তু কারণ আমাদের গাইডলাইন দেয়া থাকে যখন পলিসি আন্ডাররাইটিং এর সময়, স্পেসিফিক একটা থাকে ওবিসিটি বিএমআই। সেই বিএমআই লেভেলে তার উপরে কিন্তু এখন 35 পর্যন্ত অনেক অনেক কোম্পানি নেয়। কেউ আগে ছিল তো স্ট্যান্ডার্ড 30, 32 এরকম কিছু। কিন্তু পার্টিকুলারলি এর উপরে বিএমআই তে কিন্তু আমাদের পলিসি হয় না। তো সেই জন্য যদি কারোর এই ধরনের ওবেসিটি রিলেটেড ট্রিটমেন্ট হয়, সেখানে ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে, পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে পড়ে। কিন্তু এরপরে যদি এরকম কিছু হয় যে তার ওবেসিটি যখন নিয়েছিল তার কম ছিল, কিন্তু 30 এর নিচে মধ্যে বা 30-32 এর মধ্যে ছিল, কিন্তু পরবর্তীকালে বেড়ে গেছে ডিউ টু সাম মেডিকেল কন্ডিশন, এবং সেখানে ক্ষেত্রে দুটো জিনিস দেখা হয়। সেখানে ক্ষেত্রে সে এমন কিছু তার আরো আদার্স ক্রনিক, যেমন আমি বলছি স্লিপ অ্যাপনিয়া, তার সাথে হচ্ছে আমাদের ওজন খুব বেড়ে যাওয়া, এবং তার সাথে যেটা আমাদের বলছিলাম 40 এর উপরে চলে যাওয়া। এছাড়া করোনারি ডিজিজ এর ক্ষেত্রে, মানে যাকে তার হার্ট অ্যাটাক বা আদার্স সম্ভাবনাকে বাড়িয়েছে, তার ডেথের রেসে, তাও এই সমস্ত ক্ষেত্রে তার প্রাণ বাঁচানোর জন্য যদি কোনো অপারেশনের দরকার পড়ে, সেক্ষেত্রে সেই অপারেশনটা সেটা পারমিসেবল। কিন্তু নরমালি শুধু জাস্ট নিজের ফিটনেস এর জন্য বা নিজে করার জন্য, যেমন আমাদের এক্সাম্পল দিয়ে বলছি, আদনান স্বামী যে অপারেশনটা করেছিলেন লাইপোসাকশন বা এই টাইপের, এটা কিন্তু নরমালি আমাদের পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে এটা পড়ে। এটা কিন্তু নরমালি কোনো মেডিক্লেমের মধ্যে পড়ে না। এছাড়া হচ্ছে মেটারনিটি। মেটারনিটি কিন্তু নরমালি কিছু কিছু ইন্সুরেন্স কোম্পানি স্পেসিফাইড পলিসি ছাড়া আদার দ্যান মেটারনিটি কিন্তু পার্মানেন্ট এক্সক্লুশন করে। তার কারণ হচ্ছে মেটারনিটি কোনো ডিজিজ নয়। মেটারনিটি একটা সিচুয়েশন, যেটা আমাদের মাতৃত্ব, সেটা নরমালি আসে, যেহেতু কোনো রোগ নয়, সেটা কিন্তু নরমাল মেডিক্লেমের অ্যাজ পার গাইডলাইন পাওয়ার। কিন্তু স্পেসিফিক্যালি ওই মেটারনিটির জন্য ডিজাইন কিছু কিছু ইন্সুরেন্স কোম্পানি তার পলিসি এসছে, সেখানে সাবজেক্ট টু সাম ওয়েটিং পিরিয়ড, সাবজেক্ট টু সাম ক্যাপিং, কিন্তু সেখানে আমাদের
এটা পাওয়া যায়, এটাও একটা গাইড। তারপর হচ্ছে আমাদের যেটা একটা হচ্ছে কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি। কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে পড়ে। এখানেও কিছু গাইডলাইন আছে। কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারি যদি বিউটিফিকেশন এর জন্য হয় সেটা কিন্তু একদম পার্মানেন্ট এক্সক্লুশন। কিন্তু এটার ক্ষেত্রে যদি হয়, যদি কারোর বার্ন বা এরকম ধরনের কিছু ঘটনা বা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, সেখানে সেই সময় তাকে রিকভারির জন্য যদি এই ধরনের কিছু কসমেটিক বা এরকম সার্জারি করতে হয় যেটা তাকে রিকভারির জন্য করতে হচ্ছে, সেক্ষেত্রে সেটা কিন্তু তার প্রাণঘাতী যদি না হয়, তার জন্য যদি অপারেশন হয়, সেটা কিন্তু আমাদের এখানে আমাদের এটা তাকে অ্যালাউ নেই। তো যেহেতু আমাদের এই ক্লজ গুলোকে বানানো হচ্ছে, সেক্ষেত্রে যেগুলো যেগুলো ছাড় আছে আমরা সেগুলোকে বলছি। এরপর হচ্ছে হ্যাজার্ডিয়াস অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস। এটা কিন্তু পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে পড়ে। মানে যারা হ্যাজার্ডিয়াস অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে যদি তার অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কোনো কিছু হওয়ার জন্য হসপিটালাইজেশন হয়, নরমাল মেডিক্লেম পলিসি কিন্তু সেটা করে না। আমাদের কিছু কিছু ক্ষেত্রে যেমন পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি বা এখানের ক্ষেত্রে এই ধরনের স্পোর্টস এর জন্য স্পেশাল রাইডার পাওয়া যায়। যদি কেউ সেই রাইডারটাকে এড করে তবে তার কভার পাওয়া যায়। কিন্তু নরমাল মেডিক্লেম পলিসি যদি কেউ যদি এই হ্যাজার্ডিয়াস স্পোর্টস বা এরকম ধরনের করতে গিয়ে যদি তার জন্য অ্যাক্সিডেন্ট বা এরকম ধরনের কোনো ঘটনা ঘটে, সেটা কিন্তু আমাদের এর কভারেজের আওতায় আসে না। ঠিক আছে? এরপর হচ্ছে ব্রিচ অফ ল। কোন যদি ক্রিমিনাল কেস বা কোন যদি এরকম কোন কিছু মানে মানে আমাদের ক্রিমিনাল ল এরকম ব্রিচ অফ করতে গিয়ে যদি কেউ আঘাতজনিত কারণে হসপিটালাইজড হয়, সেখানে ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের পার্মানেন্ট এক্সক্লুশন এর মধ্যে পড়ে। এটাও কিন্তু আমাদের পার্মানেন্টলি এক্সক্লুডেড। এটা হচ্ছে আমাদের কি বলে মোটামুটি এই যে লিস্টটা আমরা বানিয়েছি সেখানে ক্ষেত্রে আমাদের এছাড়া অ্যালকোহল বা এই জাতীয় কোনো কিছু বা কোনো ইনটক্সিকেশন বা ড্রাগস বা এই জাতীয় কিছু কারণের জন্য যদি তার হয়, তার জন্য যদি কোনো হসপিটালাইজেশন ভর্তি হয় বা তার জন্য কোনো অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে, সেটাও কিন্তু আমাদের কি বলে পার্মানেন্ট এক্সক্লুশন লিস্টের মধ্যে পড়ে। আচ্ছা, এরপর আরেকটা যেটা পার্মানেন্ট এক্সক্লুশন এর মধ্যে আছে সেটা হচ্ছে রিফ্লেকটিভ এরর। এটা হচ্ছে আমাদের চোখের একটা অপারেশন হয় যেখানে ক্ষেত্রে আমাদের নরমাল ক্যাটারাক্ট বা এই ধরনের সার্জারি কিন্তু হয়। কিন্তু আমাদের চোখের একটা স্পেসিফিক রিফ্র্যাক্টিভ এরর যেটা আছে তার জন্য একটা সার্জারি হয় যেটা কিন্তু পার্মানেন্ট এক্সক্লুশন এর মধ্যে পড়ে। সেটা কিন্তু আমাদের এটা মেডিক্লেম কিন্তু কভার করে না। এটা একটা স্পেশাল ক্লজ আছে। এছাড়া হচ্ছে আনপ্রুভেন ট্রিটমেন্ট। আমাদের অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী যদি আনপ্রুভেন কিছু ট্রিটমেন্ট হয় যেটা আমাদের নরমাল এর মধ্যে পড়ে না, কিন্তু সেটা যদি কেউ মনে করে যে আমি এটা করতে চাইছি, ঠিক আছে? সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের অ্যাজ পার আইআরটি গাইডলাইন এটা কিন্তু দেয় না। এছাড়া হচ্ছে বার্থ কন্ট্রোল বা আমাদের মিসক্যারেজ বা এই টাইপের যখন যদি কোনো অনেক সময় বাচ্চা করার জন্য ভর্তি হয় যে অপারেশন বা এগুলো করে, এগুলো কিন্তু সবকটাই আমাদের পার্মানেন্ট এক্সক্লুশন এর মধ্যে পড়ে। তো এগুলো মোটামুটি অ্যাজ পার আমি যেগুলো বললাম এগুলো পার্মানেন্ট এক্সক্লুশন এর মধ্যে পড়ছে। এরপরে আমি কয়েকটা ডিজিজ এর নাম বলবো যেগুলোর ক্ষেত্রে মানে ওদের অ্যাজ পার আইআরডি গাইডলাইন 2019 সালে যে সার্কুলারটা আমরা রেফার করছি, সেই অনুযায়ী ওরা কিন্তু সেই সার্কুলার থেকে ওরা বলে দিয়েছে যে এইগুলোর ক্ষেত্রে কিন্তু যদি কারো থাকে, সেটা যদি আমাদের যেমন যেটা হয় প্রি এক্সিস্টিং ডিজিজ একটা ওয়েটিং পিরিয়ড থাকে ৩ থেকে ৪ বছর অ্যাজ পার কিন্তু ওই রোগগুলো থাকলে সেটা কিন্তু সে পার্মানেন্ট এক্সক্লুশনই হবে। সে কিন্তু কোনোদিনই ওই ডিজিজ গুলোতে সে পলিসিতে কভারেজ পাবে না। বা তার পলিসির ক্ষেত্রে সেটা পার্মানেন্ট এক্সক্লুশন থাকবে। এর মধ্যে যেমন প্যানক্রিয়াটিক রিলেটেড প্রবলেম এগুলো কিন্তু কোনোদিনই সে তার এখানে পুরো কভারেজের মধ্যে পাবে না। এপিলেপসি যেটাকে তর্কা বলে ছোটবেলা থেকে যেটা আমাদের থাকে সেটাও কিন্তু পার্মানেন্ট এক্সক্লুশন। যদি কারোর এপিলেপসি থাকা অবস্থায় পলিসি নেয়, অ্যাজ পার পলিসি কন্ডিশন যদি কেউ পলিসি নেয়ও এপিলেপসি রিলেটেড কোনো কিছু তার পার্মানেন্ট এক্সক্লুশন। সে কিন্তু কোনোদিনই এটাতে কোনোই পাবে না। ঠিক আছে? এটা কিন্তু মোটামুটি নরমাল অ্যাজ পার এই ধরনের কিছু ডিজিজ আছে। এছাড়া আমাদের এইচআইভি রিলেটেড কিছু যে ট্রিটমেন্ট সেটাও কিন্তু আমাদের পার্মানেন্ট এক্সক্লুশনের মধ্যে পড়ে। যদি এরকম থাকা অবস্থায় যদি সে পলিসিটা নেয়, অ্যাজ পার ক্লজ এ কিন্তু সে যদি পলিসি কোম্পানি তাকে প্রোভাইডও করে, এগুলো সমস্ত কিছু অ্যাজ পার ক্লজ পার্মানেন্ট এক্সক্লুশন দিয়েই সে পলিসিটা পাবে। বাকিগুলো তার কভার করবে কিন্তু ওইটা সে পাবে না। এটা মোটামুটি তার লিস্ট আমি মোটামুটি বললাম যেগুলো আমাদের। এছাড়া ক্রনিক লিভার ডিসিজ, ক্রনিক কিডনি ডিসিজ, ঠিক আছে? এই ধরনের ক্রনিক আমাদের সমস্ত অর্গানের যে ডিসিজ গুলো যদি কারো থেকে থাকে এবং যদি সেটা দেখে অ্যাজ পার আন্ডাররাইটিং মনে করে যে তাকে পলিসি দেবো, পলিসি নিলেও কিন্তু ঠিক ওই পার্টটা কিন্তু পার্মানেন্ট এক্সক্লুশন এর মধ্যেই থাকবে। সেখানে কিন্তু সে কোনোদিনও ওই পলিসিতে সে কভারেজ পাবে না। এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাজ পার সার্কুলার। এবং এরপরে আমরা রেফার করব আমাদের যে সার্কুলারটা আছে আমরা এর ডেসক্রিপশন বা লিংকে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। আরো ডিটেইলস এ এটা দেখে নিন। আমরা যতটা পারলাম আমরা এখানে করলাম। এবং এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ যাতে কোনো আপনাদের মিসকমিউনিকেশন বা মিসকনফিউশন না হয় এট দ্য টাইম অফ অ্যাডমিশন যে আমি এটা ক্লেম পাবো কি পাবো না। তো এটাই মোটামুটি আমাদের এই এটার ডিটেইলসটা। থ্যাংক ইউ। এটা মানে খুব একটা ইনফরমেটিভ ভিডিও হচ্ছে। মানে যারা এখানে পেশাগতভাবে রয়েছেন তাদেরকে আমি বলবো এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে খুঁটিয়ে দেখতে। কি বলো শুভ্র? একদম, একদম। তো কারণ আমাদের মানে যা উদ্দেশ্য হচ্ছে
উল্টো দিকে যিনি বসে আছেন মানে কাস্টমার, তিনি কিন্তু তার সাবজেক্টটা জানেন, এটা তার সাবজেক্ট নয়। কাজেই কোথাও কোনো ভুল ভ্রান্তি হলে তিনি তো সাফার করবেন, সেটা যেন আমাদের হাত থেকে না হয়, এটা হচ্ছে দেখা প্রথম কাজ। আর একই সাথে কাস্টমারেরও উচিত, মানে যেটাকে ইংরেজিতে বলে বায়ার্স বিওয়্যার, মানে আমি কি নিচ্ছি বা আমি কি কিনছি আমাকেও তো জেনে নিতে হবে। এই বেসিক নলেজ গুলো আমাদের জেনে রাখা খুব দরকার, এবং সেই জন্যই এই ভিডিওগুলো আমরা করি। তো দু একটা পয়েন্ট একটু এসে যেতে পারে আলোচনার বিষয়ে। একটা হচ্ছে, বোধহয় বলেছো, ওই জায়গাটা একটু ক্লিয়ার করলে ভালো হবে। সেটা হচ্ছে একটা মানে অ্যাটেম্পটেড সুইসাইড সংক্রান্ত ওই জাতীয় একটা কিছু মানে ঝামেলা হলো, যেটার ফলে আমি হসপিটালাইজ হলাম। এটাতে কি হয়, কি অবস্থা হ্যাঁ, হয়? এটার ক্ষেত্রে যদি ওখানে অ্যাকচুয়ালি এগুলো সমস্ত রিপোর্ট ডিপেন্ড করে পুলিশ রিপোর্টের উপরে। মানে যদি কোনো কারণে পুলিশ, যেমন আমি সুইসাইড করতে গেছিলাম, সুইসাইড করতে গিয়ে আমার অসুস্থতা পড়ে তারপর ভর্তি হয়েছি। তো এটা সুইসাইডাল অ্যাটেম্প্ট বা কেউ পরিচিতভাবে কোনো একটা ক্রিমিনাল কেসে ইয়ে করে, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা মেডিক্লেমের আওতায় পড়বে না বা সেটা এক্সক্লুশন এর মধ্যেই পড়ে। সেখানে ক্ষেত্রে আমি ক্লেম পাবো না। এবং এটা মানে পুরোপুরি আমাদের মূলত, পুলিশ রিপোর্টের উপর ডিপেন্ড করছে। মানে পরিষ্কার কথা, মূলত এটা মেডিক্লেম মানে আমার মেডিকেল কেসটা জেনুইন হয়েছে, একটা অসুস্থতা জেনুইন হয়েছে, সেক্ষেত্রে যে কারণে ওই আমার শরীরে এক্সট্রা চর্বি জমেছে, বাদ দিলাম যেটা বললে আদনান সামির কথা, বা আরো কেউ কেউ আছে, ন্যাচারালি এগুলো তো কসমেটিকের জিনিস, এগুলো আমার ডিজিজ ঠিক নয়। তো এই আর একটা জিনিস একটু ছোট্ট সূক্ষ্ম ব্যবধান থাকে। ধরো একজন পর্বতারোহী ট্রেনিং দেন, আর একজন নিজে নিজে শখে ট্রেকিং করতে গেছে। তো এই দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একজন বাই প্রফেশন আর একজন অ্যামেচার, তিনি একটু ট্রেক করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে বা কিছু একটা হয়েছে। তা যিনি প্রফেশনাল, তারটা কি এক্সক্লুডেড? প্রফেশনাল যিনি আছেন তিনি প্রথমে মেডিক্লেম পাবেনই না যদি বাই প্রফেশন উনি ইয়ে করেন। যখন আমাদের অকুপেশনে যেটা মেনশন করি, কিছু কিছু রেস্ট্রিকটিভ ক্লজ আছে যে এই পেশার লোকগুলোকে, যেমন মাইনে কাজ করে যারা একদম ইয়ের তলায় আছে না, মাইনিং এ যারা আছে না, তাদের ক্ষেত্রে যেহেতু অনেক কিছু জীবনে, বা যারা ইয়ে আছে মিলিটারি বা আর্মি, এই এই কিছু এই আর্মিতে যারা আছে বা মিলিটারি বা ডিফেন্সে আছে, এদের কোনো মেডিক্লেম পলিসি হয় না। তার হয় না। তার কারণ হচ্ছে এই কারণেই যে তারা ওই ক্যাটেগরিতে পড়ে, যে অকুপেশন ক্যাটেগরিতে তারা পার্মানেন্ট খুব ভালো হচ্ছে অকুপেশনাল হ্যাজার্ড। অকুপেশন হ্যাজার্ড এর জন্য তাদের ক্ষেত্রে পার্মানেন্ট এক্সক্লুশন, এই অকুপেশনে কোনো লোককে আমাদের মেডিকেল পলিসি দেওয়াই হয় না। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা যেটা বললে খুব ইন্টারেস্টিং, ধরো দেশে টেররিস্ট অ্যাটাক হয়েছে, হুম। তাতে আমি ইনজিওর্ড হয়েছি, হসপিটালাইজ হয়েছি, সেটা কি গভর্নমেন্ট দেখে না মেডিক্লেম পলিসি দেখতে পারে, এক্সক্লুশনে? একদম ভালো কথা বলেছো। অ্যাকচুয়ালি এটা নরমাল মেডিক্লেম কভার করে না, কিন্তু ডিফেন্স এর জন্য আলাদা করে পুরো মেডিকেল সিস্টেম আমাদের সরকার করেছে, যেখানে তার পুরো ট্রিটমেন্ট এবং তার পুরো রিকভারি, কারণ যেহেতু তারা দেশের প্রোটেকশনের জন্য করছে, সেই হিসাবে তাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রিটমেন্ট প্রোভাইডেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং সেটা পুরোপুরি বিনা খরচায় তারা করে। তাদের সমস্ত তার সেটআপ হসপিটাল এবং সেগুলো আছে, এবং সেখানে পুরোটাই তার চিকিৎসা হয়, এবং তার ফ্যামিলিরও চিকিৎসা হয় ওই ওদের যে ডিফেন্সের হসপিটাল আছে তার জন্য, যেখানেতে কোনো পয়সা তাদের নেওয়া হয় না। মানে এটা পুরো গভর্নমেন্টের দায়িত্ব মানুষকে সেই পরিষেবাটা দেয়া। ঠিক কারণ তারা, এই হ্যাঁ, মানে একটা পয়েন্ট এসে যায়, ধরো কিছুদিন আগে একটা বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে যেগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্টাল লেভেলে এই ক্যালামিটি গুলো সামলানো হয়, হুম, সেগুলো বোধহয় আর মেডিক্লেমের আওতায় থাকে না। যে বিরাট বড় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে আমি ইনজিওর্ড হয়েছি, আমার মেডিক্লেম আছে, হুম। এটা বোধহয় গভর্নমেন্ট লেভেল থেকেই দেখা হয় নাকি? না, ওখানে যদি প্যাসেঞ্জার হই আমি, সেখানে ক্ষেত্রে কভারেজ পাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে, কারণ ট্রেন অ্যাক্সিডেন্টটা তো অ্যাক্সিডেন্ট আমার একটা প্রসেস এ হয়েছে, হতেই পারে, তার জন্য আমার কভারেজটা অবশ্যই পাবো। ওখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে সাপোজ মানে আমার যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে আমি জানি there is a chances of probability of injury. তো সেই সমস্ত জায়গায় এই যে অকুপেশন, কারণ আমি অ্যাজ এ নরমাল হিউম্যান বিইং আমি পলিসি নিতেই পারি। আমাকে পলিসি পারমিট করে, এবং অন দা ওয়ে আমার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো। সেক্ষেত্রে কিন্তু মেডিক্লেম আমাকে সমস্ত খরচা দিতে বাধ্য থাকবে। আমার গভর্নমেন্ট ছাড়াও অ্যাজ এ হিউম্যান বিইং। কিন্তু যখনই আমি ওই রেস্ট্রিক্টেড ক্যাটেগরি ওই অকুপেশন এর মধ্যে পড়ে যাব, ডিফেন্স, আর্মি বা মাইনে কাজ করি বা এরকম ধরনের জায়গাতে, সেখানে ক্ষেত্রে আমাদের এই অকুপেশনের রিটেইলের যে পলিসি আমাদের যেটা নরমাল মেডিক্লেম হয়, সেখানে কিন্তু আমাদের আমার পলিসি দেওয়াই যাবে না। দেওয়াই যাবে না, মানে তার পেশাটা যদি ঝুঁকিপূর্ণ থাকে, এইটা যেটা বলছো। হুম। তুমি যেটা বলছো এটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে তাদের মেডিক্লেম পলিসি হবে না। মানে আমরা যদি ডিক্লেয়ার করে, সেটা পেশাগতভাবে সে যদি তার ট্রেনার হয়,
কারণ তার তো ঝুঁকি অনেক বেশি না, তাদের ক্ষেত্রে মেডিক্লেম পলিসি বা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি মানে করবেই না। দেয়া যাবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এগুলো মানে এই আমি যারা এই পেশায় আছেন প্রত্যেককে বলবো খুব ভালোভাবে না এটা স্টাডি করুন, কারণ খুব দরকারি এটা। হয়তো আপনি বললেন একজনকে হ্যাঁ পাওয়া যাবে, অথচ তার ক্ষেত্রে পাওয়া যাবে না। এগুলো জেনে নেওয়া খুব দরকার। তো এই অবধি বলে আমরা আজকের এই পর্ব শেষ করতে পারি। তো কিন্তু আপনাদের একটা ছোট্ট কাজ থাকছে, যদি ভুলে গিয়ে থাকেন এখনই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করা আছে সেটাও করবেন। তো আজকে এই অবধি থাক, খুব শিগগিরই ফিরে আসছি এইরকমই আরেকটা খুব উল্লেখযোগ্য কোনো পর্ব নিয়ে। নমস্কার।